ধরা পড়লো আমার গলব্লাডারে স্টোন আছে। স্টোনটা তখনও খুব একটা বড় হয়নি, ধুলিকণা টাইপের রয়েছে। আর দুটো হাত যখন দুদিকে বেঁধে দিল, আর একটা করে বাঁ হাতে যে ইঞ্জেকশন আমাকে দিয়েছে, প্রিয়া পিসি ব্লগ। তোমরা সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখো এবং আমাকে সাপোর্ট করেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমাকে সাপোর্ট করার জন্য আর প্লিজ আমার পাশে থাকো তোমরা। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তা দেখো, এখন আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো ঘুম পাড়িয়েছি, অনেক সকালবেলা উঠে পড়েছে। এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। রান্না সেরকম এখন করতে হচ্ছে না, রান্নার লোক রয়েছে, সে কাজ করছে, রান্না করে। আমার সেরকম করতে হয় না বলে আমি বাচ্চার কাজগুলো করি। আর সকালবেলা একদম উঠতে পারি না তাড়াতাড়ি, তাও চেষ্টা করি ওঠার। রাত্রিবেলা একটু ঘুমটা দেরি করে হয়ে ওঠে না, এখন যেহেতু বাচ্চা এত ছোটো, ঘুমাতে পারি না, সকালবেলাটা তাড়াতাড়ি উঠতে পারি না। তাই চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়নি। বেশিরভাগ টাইম কী বলতো, আমার রাত্রিবেলাটা অনেক রাত হয়ে যায় শুতে শুতে, প্রায় রাত্রিবেলা আমার ঘুম হয় না। বাচ্চা যেহেতু ব্রেস্ট ফিডিং করে আর খুবই ছোটো, ওকে খেয়াল রাখতে হয়। আর ওই জন্য ঘুমটা আমার হয় না, মাঝে মধ্যে ওকে খেয়াল রাখতে হয়, দেখতে হয় গলা শুকিয়ে যায় কিনা, ওকে খেয়াল দেখে ওকে খাওয়াতে হয়। মানে রাত্রেতে একদম ঘুম হয় না আমার, তাই জন্য সকালবেলাটা উঠতেও পারি না নিচে। ওই জন্য আশেপাশে কাজগুলো প্রায় তোমার দাদাভাই সেরে ফেলে, আমার আর হয়ে ওঠে না। তারপর যখন ও আসে দেখে মেয়েটাকে, আমি উঠে ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ করে নিই ড্রেসপত্র। তারপরে এসে কোনো সময় বিছনা গোছানো হয়, কোনো সময় হয় না। ও তো ঘুমায়, এবার ওকে তো তুলে আর বিছনা গোছাবো না, তাই মাঝে মধ্যে করা হয়, কোনো সময় পড়েই থাকে। তা আজকে সকালবেলা উঠে পড়েছে, তার জন্য ভাবলাম বিছনাটা পরিষ্কার করে নিই। ও এখন গেছে তো ওর বাবার সাথে বাইরে ঘুরছে, তা আমি জন্য বিছনাটা গুছিয়ে নিলাম ঝটপট। তা দেখো বিছনাটা যতটা না আমার মেয়ে নোংরা করে, তার থেকে বেশি ওর বাবা নোংরা করে। আর এখন বিছনাপত্র মানে জিনিসপত্র যত আমার আছে তার থেকে বেশি আমার মেয়ের থাকে, কেননা ওই তো এখন সব কিছু দখল করে নিয়ে রেখে দিয়েছে, তো ওরই সব জিনিস থাকে। আর সব কাজ রান্নাবাড়ি আমি সেভাবে করে উঠতে পারছি না এখন। মেয়েটাকে নিয়েই থাকে, ওপরে যখন যাই তখন আমার সঙ্গে করে যায়, আবার নিচে যখন থাকে তখন সঙ্গে থাকে। সঙ্গে থাকলেও ঘুম যতক্ষণ না হবে না ততক্ষণ আমি কোনো কাজই করে উঠতে পারি না। তা ঘুম থেকে উঠে ওকে ওর বাবা ধরে, সেই টাইমটা আমার প্রথম কাজ থাকে ওর বোতলগুলো আমি ফোটাই, কেননা বোতলে যেহেতু ও দুধটা খায়, আর বোতলটা না ফোটালে প্লাস্টিক বোতল মুখে বাচ্চাদের ঘা হয়ে যায়, ডক্টর এটাই বলে, তার জন্য বোতলটা আগে ফুটিয়ে নিই। বোতলটা ফোটাতে গেলে যেহেতু আমরা মাছ ডিম খাই, রান্নাঘরটা বাসি থাকলে সের মধ্যে আমি ওর জিনিস ব্যবহার করতে চাই না, তাই মাসি আসার আগে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই। না ওই এঁঠোর মধ্যে ওর জিনিসটা দেবো, তার জন্য আমি পরিষ্কারটা করে নিয়ে গ্যাস ট্যাস মুছে নিই, তারপরে আমি বোতলটা ফোটাতে দিই। তা আগে গ্যাস মুছে নিচ্ছি, বোতল সব নিয়ে এসেছি, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ফোটাতে বসবো। এটা সকালে একবার, সন্ধ্যায় একবার, এটা আমি প্রায় করে থাকি। ডাক্তাররাই বলে থাকে যে বোতলটা ফোটাতে হয়। তো ও দেখো, আমি যেই উপরে আসবো আমার সঙ্গেই আসে, নিচে আর থাকে না, সবাই কাজে ব্যস্ত, ওকে নিয়ে আমি রাখি। এখন ওর বাবা গাছে জল দিচ্ছে, ও একটু ছাদে ঘুরছে বাইরে, মানে একঘেয়েমি ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে একটু বোরিং টাইপ কেমন একটা হয়ে যাচ্ছে, ঘ্যান ঘ্যান করতে থাকে। তখন একটু বাইরে নিয়ে আসলে ওর একটু ভালো লাগে, বাইরেটা দেখতে থাকে, তাই একটু ছাদে নিয়ে এসছি। এখন ছাদে একটু ঘুরবো, আর এই গাছপালাগুলো আছে একটু ঘুরে ঘুরে দেখে। তো চলো ছাদে একটু ঘুরি, মেয়েটাকে নিয়ে, তোমরাও দেখতে থাকো।
ছাদে বা বাইরে যখন ওকে নিয়ে ঘোরাই না তখন একদম চুপ করে থাকে, আর যেই ঘরে যাবো তখনই চিৎকার করতে থাকে। একঘেয়েমি ঘরের মধ্যে আর গরমের মধ্যে কার ভালো লাগে। দেখো তোমাদের একটা জিনিস দেখা, এটা হচ্ছে শশা গাছ। দেখো কত ফুল ধরেছে গাছে, এখনও শশা হয়নি। আর এই দেখো বরবটি গাছ, বরবটি ধরেছে, 2-3টে বরবটি হয়েছে, আর ফুলও হয়েছে প্রচুর। বরবটি হবে। সবজি গাছের চাষ করে আমার শাশুড়ি মা, তো এই যে বোতলে ফুটাতে দিয়েছিলাম তো হয়ে গেছে। আর এত রোদ্দুর, মাসি সব কাজগুলো করে দিয়ে গেছিলো, কাঁথা ফাতা সব ধুয়ে রেখে গেছিলো, শুকিয়ে গেছে। এত রোদ্দুর যে ছাদে তো আমি যেতেই পারি না, আমার একটু মাথা যন্ত্রণার সমস্যা আছে, রোদ্দুরটা লাগলেই মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়ে যায়। কিন্তু কি করবো, এগুলো তো করতে হয় আমাকে, কেউ নেই এখন যে করবে। ওকে বাইরে দোলনায় শুয়ে রেখে দিয়েছি বারান্দায়, আর আমি ঝটপট এই কাজগুলো করে নেবো, কেননা ও যেই চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। গরম লাগছে বড্ড, এই গরমের মধ্যে ওকে নিয়ে এসেছি। তাই এগুলো সব গুছিয়ে নিলাম। আর এদিকে রান্না আজকে হয়েছে ডিমের ঝোল, কেননা অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু ডিম খাবো। মাছ তো প্রায় খাওয়া হয়, আর মাঝখানে তো পুরো বন্ধই ছিল। আর এই গরমে তোমাদের দাদাভাইকে দেবো না, শুধু আমার জন্য হয়েছে, ডিম হয়েছে আর রাজমা হয়েছে, দুটোই পেঁয়াজ দিয়ে করেছি। তোমাদের দাদাভাই এটা দেবো না বলে আমার নিজের জন্য করেছি। আর একটুখানি ভাত আছে, ভাতটা দিয়ে রাজমা দিয়ে। আমি বলেছিলাম যে আমি তোমাদের সঙ্গে আমার সি সেকশনের জার্নিটা শেয়ার করব, তা আজকে সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তা মানে জার্নিটা আমার কাছে খুবই খুবই কষ্টদায়ক ছিল। কষ্টদায়ক এই জন্য ছিল যে আমি প্রথম দিকে খুব কষ্ট পেয়েছি। আমার প্রেগনেন্সি যে জার্নিটা গেছে 9টা মাস, আমি খুব কষ্ট পেয়েছি। সবাই 3 মাসে বমি করে, কিন্তু আমি পুরো 9টা মাসই বমি করেছি। আমি একটুও ঠিক মতন খাবার খেতে পারিনি, প্রথম 5-6টা মাস তো আমি খেতেই পারিনি। আর লাস্টের দিকে 2 মাস মতন আমি খাবার খেয়েছি, যেটা আমার বেবি যেটুকুনি পেয়েছে লাস্টের 2 মাসে। আমি ওই 2 মাসটা একটু খাবারটা খেতে পেরেছি, নাহলে প্রথম দিকে খুব বমি করেছি, আমার খুব কষ্ট হয়েছে। তারপরে যখন আমার 7.5 মাস থেকে আমার শারীরিক প্রবলেম খুব শুরু হয়েছিল, পেটে ব্যথা। পেটে ব্যথা যখন হলো, বারবার টেস্ট করাতে আমার ধরা পড়লো আমার গল ব্লাডারে স্টোন আছে। স্টোনটা তখনও খুব একটা বড় হয়নি, তুলিকণা টাইপের রয়েছে। দেখো কথা বলতে দিচ্ছে না, দেখো কথা বলতে দেয় না কারোর সাথে, শুধু ওর সাথে খেলা করো, ওর সাথে গল্প করো। তা তুলিকণা টাইপের রয়েছে, তো ওটার থেকে আমার খুব পেটে ব্যথা শুরু হয়েছিল। আর প্রথমে বুঝতে পারিনি, তা ভেবেছিলাম যে হয়তো কোনো প্রবলেম হয়েছে, যেহেতু ভয় পেয়ে গেছিলাম। আমার আগে 3 মাসে আমার জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছিলো, 3 বারই ঘটেছিল। তাই সেই জন্য আমার খুব ভয় পেয়ে গেছিলাম, বারবার ডাক্তারের চেক আপে থাকতাম। মানে ডাক্তার এমন পরিস্থিতি হয়েছিল যে 8 মাস, 7.5-8-এর মধ্যে আমার ডেলিভারি হয়ে যাবে, এরকম অবস্থা হয়েছিল। তবে ডাক্তার করতে চাননি, কেননা যখন দেখেছিল ইউএসজি করে বেবি আমার সুস্থ ছিল, তো সেই জন্য ডাক্তার এগোতে চায়নি, বার করতে চায়নি। তা তো উনি বারবার টেস্ট করেছে, টেস্ট করে যখন লাস্টের 9 মাসের দিকে, তখন খুব শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার, ব্লিডিং হওয়া শুরু হয়ে গেছিলো। হসপিটালে ভর্তি হয়েছিলাম, 3 থেকে 4 বার হসপিটালে ভর্তি হয়েছিলাম। যখন ব্লিডিং হলো, আমার টেস্টে ধরা পড়লো আমার জন্ডিস হয়েছে। এবার আমার জন্ডিস যখন হয়েছে, তা অবভিয়াসলি আমার বেবিটার প্রবলেম হয়ে যাবে, তার জন্য ডাক্তার সিজারিন করলো। আমি যেখানে ভর্তি ছিলাম নার্সিং হোম, সেখানে তো নর্মালের কোনো প্রশ্নই নেই, সিজার করবে। সিজারের যে জার্নিটা, সেটা আমি জানতাম না সিজার হবে। তা আমাকে সব কিছু রেডি করেছিল, রেডি করে যখন আমাকে ওটি রুমে ঢোকাচ্ছিল, তখন আমার মানে ভিতরটা খুবই টেনশন যেটা হয়, খুবই শুরু হয়েছিল। কেন কি হবে, কি বেবি তখন নড়া বন্ধ করে দিয়েছিল, খুব চিন্তা পড়ে গেছিলাম। যখন ওটিতে দিল, নিয়ে গেল, কোমরে যে ইঞ্জেকশনটা দিল, তোমাদের কি বলবো, যে সাংঘাতিক ইঞ্জেকশন, এটা সারা জীবন এই কষ্টটা ভোগ করতে হবে। তা ওটা দেওয়ার পর নিচ পোর্শনটা অবশ্যই গেছিলো, কিন্তু উপর পোর্শনটা আমার পুরো সজাগ ছিল। আর দুটো হাত যখন দুদিকে বেঁধে দিল, আর একটা করে বা হাতে যে ইঞ্জেকশন আমাকে দিয়েছে, আমার সারাটা শরীর, মানে আমার এই মুখটা, গলাটা, টিপ পুরো, মানে এত জ্বালা যন্ত্রণা করেছিল, আমি সহ্য করতে পারছিলাম না। এত মানে কতগুলো যে ইঞ্জেকশন দিয়েছে বোঝাতে পারবো না তোমাদেরকে। ডাক্তারবাবু একটা কথা বলছে, একটা করে ইঞ্জেকশন অনেকগুলো খেয়েছে। মানে এই হাতের রগটা এখনো ঠিক না, আমি ভারী কিছু তুলতে পারি না, এই হাতটা এতটা আমার ব্যথা, আমার হাতটার মধ্যে প্রেশার এখন দিতে পারি না। তা ইঞ্জেকশন প্রচুর খেয়েছি, খাওয়ার পর কিন্তু যখন বার করলো,
আমি যখন বুঝতে পারছিলাম যে ওকে বার করলো আর বেরিয়ে যে আওয়াজটা দিল, শরীরের 9টা মাসের কষ্ট, ওই ইঞ্জেকশনের কষ্ট, সব কিছুর জন্য এক নিমিষে সব দূর হয়ে গেল মন থেকে ওর আওয়াজটা শুনে। তারপর যখন ওকে আমাকে দেখালো, আমি সব কিছু কষ্ট আমার মন থেকে সরে গেল। মনে হলো এটাই আমার জীবনের সব থেকে পরম পাওয়া। আমি সেই কষ্টগুলো আমার আর মনেই হলো না যে কী পেয়েছি আগে, কি ছিল, কি হয়েছে, কিচ্ছু মাথায় নেই, সব মাথা থেকে বেরিয়ে গেছে। মানে ওকে দেখে আমি সব ভুলে গেছি। তো ওই সিজারে যখন হয়ে গেল, সব কিছু কমপ্লিট করলো, কিন্তু তারপরেও আমি বমি করেছিলাম। আমার বমি হয়ে গেছিলো, 2বার ওটির ভেতরে হয়েছিল, ওটি থেকে বেরিয়ে যখন বেডে দিয়েছিল তখনও হয়েছিল। সেলাইয়ের কষ্টটা ছিল 1 মাস, আমার 1 মাস মতন সেলাইয়ের কষ্টটা পেয়েছি, প্লাস সেলাইটা পেকে গেছিলো সেই কষ্টটা পেয়েছি। সিজারে এমনি কোনো শারীরিক সেই মধ্যে নর্মাল ডেলিভারিতে যে প্রবলেমটা হয়, যে ব্যথা যন্ত্রণা যে কষ্টটা হয়, সেটাতে হয়তো হয় না, কিন্তু সারা জীবনে কষ্টটা কোমরে ইঞ্জেকশন আর সেলাইটা সারা জীবনে ভোগান্তি থেকে যায়। তাই এই ভোগান্তি আমি এখনও ভোগ করছি। আমার 3 মাস চলছে এখন। কারোর সাথে কথা বলতে দেবে না, চিৎকার চেঁচামেচি, ফোনেও কথা বলতে দেবে না, কেউ কারোর সাথে কথা বলতে চায় না, শুধু ওর সাথে গল্প করবো, ওর সাথে খেলা করবো, সেটাই ও চায়। কি হয়েছে? কথা বলছি তো, কি হয়েছে? কারোর সাথে কথা বলা যাবে না, শুধু ওর সাথে গল্প করতে হবে। তো এটাই আমার সিজারের অভিজ্ঞতা হয়েছে, আর তোমাদের সঙ্গে সেই অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম। তা আজকের ভিডিওটা এই অবধি। কি হয়েছে মা? আজকে ভিডিওটা এই অবধি। নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা টাটা।